স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের আকাশবাণী কলকাতার পডকাস্টে। আজ পডকাস্টে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টির সঙ্গে পরিচিত বলা যায় বর্তমান সমাজের মোটামুটি বেশিরভাগ মানুষই। পুস্তিকা ছেড়ে মুখপুস্তিকায় মানুষ বেশ কিছুদিন হলো মন দিয়েছে। কাছের মানুষের সঙ্গে যোগাযোগ কতটা হয় সেদিকে খেয়াল না থাকলেও ফোনের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায় অচেনা, সেখান থেকে আরো অচেনা মানুষদের জীবনের প্রতি ঝোঁক, তারা প্রতিদিন কি করছে, প্রতিদিন সেখান থেকে দেখা, সেখান থেকে শেখা, তার ভালো গুণ কিছু তো আছেই। আবার তার যদি আমরা নেতিবাচক প্রভাব বলি তাও কিন্তু নেহাত কম নয়। আসুন না, এই যে সোশ্যাল মিডিয়ার এক মারাত্মক আধিপত্য একটু দেখি আমরা যে ঠিক কতটা এর প্রভাব এরই মধ্যে পড়ে গিয়েছে সমাজের বিভিন্ন প্রজন্মের কাছে, এবং একই সঙ্গে এখান থেকে বেরিয়ে আসার কি আদৌ কোনো উপায় আছে? ভালোটা থেকে বেরোনোর দরকার নেই, কিন্তু যতটুকু খারাপ গ্রাস করেছে সেখান থেকেও কি মুক্তির উপায় আছে? কথা বলবো সমাজকর্মী এবং শিক্ষাবিদ মঞ্জির ঘোষের সঙ্গে। দিদি, আপনাকে স্বাগত জানাই স্টুডিওতে। ধন্যবাদ। দিদি, আপনি তো শিক্ষাবিদ, শিক্ষার সঙ্গে, শিক্ষার প্রসারের সঙ্গে বহুদিন জড়িত। একই সঙ্গে সমাজকর্মী হিসেবে সমাজের নানান স্তরের মানুষের সঙ্গে আপনার ওঠা বসা। সুতরাং সমাজকে এবং সমাজের শিক্ষার বর্তমান অবস্থা সবটাই আপনি বেশ ওয়াকিবহাল। সেই জায়গা থেকে এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমাজের মধ্যে এই যে কন্টেন্টের যে জোয়ার এসেছে, সেই জোয়ার সমাজে কতটা এসেছে বলে আপনার মনে হয়? তার প্রভাব সমাজ জীবনে কতটা পড়ছে? এইটা তো একটা খুবই জরুরি প্রসঙ্গ। বিশেষ করে আমি যেহেতু বাচ্চাদের নিয়ে বেশি কাজ করি এবং সমাজের সমস্ত স্তরের মানুষদের নিয়ে কাজ করি, আমি লক্ষ্য করছি যে এখন মানুষ জীবন্ত মানুষের সঙ্গে খুব একটা বাঁচেই না। তাদের কাছে সমাজ বলতে ফেসবুক সমাজ, যে দুনিয়াটার মধ্যে মানুষগুলোর সঙ্গে তাদের খুব একটা যে ব্যক্তিগত যোগ আছে তা নয়, কিন্তু তাদের কাছ থেকে তারা যেটা পায় আমার মনে হয় সেটা হচ্ছে সবটাই সমর্থন। যে আমি যেটা করছি সেটাকে তারা ভালো বলছে, আর যে মুহূর্তে ভালো বললো না আমি তাদেরকে বাদ দিয়ে দিলাম, জীবন থেকে ব্লক করে দিলাম, বা অন্য আরেক দলের কাছে চলে গেলাম। এই যে একটা চটজলদি নিজেকে ভালো রাখার সুযোগ, সেইটা বাস্তব জীবনে বোধহয় অন্যভাবে হতো না আগে। কেননা যে মানুষগুলোকে আমি নিত্যই চিনি তাদের তো আর আমি পট করে ব্লক করে দিতে পারবো না। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার হাতে আমার পুরো নিয়ন্ত্রণটা থাকতে হবে, এবং সেই নিয়ন্ত্রণটা আমি সমাজের সাথে মিশবো, আমার ইচ্ছে করলে আমি মিশবো না, আমার ইচ্ছে মতো আমি সমাজ নির্বাচন করব, এবং সেই সমাজটা অনেক বিস্তৃত, আমার পরিবার, প্রতিবেশী, বন্ধুবান্ধব, সহকর্মী তার থেকেও বাইরে, এবং সেই সমাজটা আমার হাতের মুঠোয় আমি নির্বাচন করছি। তার জন্যই যেটা হচ্ছে বলে আমার মনে হয় যে বেশি মানুষের সঙ্গে আমি মিশবো, কিন্তু সেই মেশাটা আমাকে যেন নিয়ন্ত্রণ করতে না পারে, আমি যেন তাদের নিয়ন্ত্রণ করতে পারি। এটা আমার মনে হচ্ছে সমাজের একটা ধারা, এখন প্রবণতা। দিদি, আমরা তো জানি যে আমরা স্বাধীন এক দেশের নাগরিক, এখানে মত প্রকাশের স্বাধীনতা সবার আছে, কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোথাও যেন একটা এই ভিন্ন মতকে আর নেওয়ার মতন মন তৈরি হচ্ছে না। কারণ চাইলেই আমি তার থেকে সরে আসতে পারি, চাইলেই আমি তাকে বার করে দিতে পারি। যখনই আমি ভিন্ন মত নিতে পারছি না, তার মানেই আমার ভিতরে অসহিষ্ণুতাটা একটা গ্রাস করছে। যেহেতু আপনি ছোটদের নিয়ে কাজ করছেন অনেকটা বেশি, ছোটদের মধ্যে অর্থাৎ নবীন প্রজন্ম যাদের দিকে আমরা তাকিয়ে থাকি সবসময়, সমাজ তাকিয়ে থাকে, তাদের উপর এই অসহিষ্ণুতা কতটা ইম্প্যাক্ট ফেলছে বলে আপনার মনে হয়? সাংঘাতিক প্রভাব পড়ছে। প্রথমত তাদের বড়রা রয়েছে, তাদের অসহিষ্ণুতার প্রভাবটা তাদের ওপর পড়ছে। কেননা মা বাবারা অনেক সময় দেখা যাচ্ছে যে ঠিক আছে বিরক্ত করছে, ওর হাতে একটা ফোন দিয়ে দিলাম, বা একজন অন্য কারুর হাতে দিয়ে দিলাম, টিচার রেখে দিলাম, এবং এটা কিন্তু আমি সমাজের সব স্তরের কথা বলছি। তো যখনই মানুষ মনে করছে যে আমার হাতে একটা এন্টারটেনমেন্ট বা বিনোদনের উপায় একেবারে হাতের মুঠোয় আছে, তখন আমি অন্য সব কাজের ফাঁকে ফাঁকে বিনোদনে ঢুকে যাচ্ছি। তো এটার একটা প্রভাব পড়ে মা বাবার অধৈর্য অবস্থাটা তাকে প্রভাবিত করছে, এবং বাচ্চারা নিজেরাও ভীষণভাবে অসহিষ্ণু হয়ে যাচ্ছে। কেননা তারা বুঝতে পারছে যে আমার এই বন্ধুটাকে যদি এখন পছন্দ না হয়, আমি ফোনে একটা বন্ধু খুঁজে নেব।
বা আরেকটা মানুষের কাছে চলে যাব, সেই জন্য সে কারুর সঙ্গে যে একটু মানিয়ে নেব। এবং খুব সাম্প্রতিক কালে আমি একটা অভিজ্ঞতা ভাগ করে নিতে চাইছি, যে একটা স্কুল থেকে বাচ্চাদেরকে এক্সকারশনে নিয়ে যাওয়া হয়েছে, তো সবাই গেছে তারা স্কুল থেকে। 3 দিন পরে যখন তারা এক্সকারশন থেকে ফিরছে, আমি লক্ষ্য করলাম ট্রেন থেকে নেমে যে যার ব্যাগ নিয়ে যে যার মা বাবার সঙ্গে চলে যাচ্ছে। আমাদের ছোটবেলায় কিন্তু আমরা এটা কল্পনা করতে পারতাম না, আমরা তখন বন্ধুদের জড়িয়ে ধরে কাঁদতাম যে রে বাবা আবার বাড়ি চলে যেতে হবে, ইস কতদিন আর হবে না এরম মজা, এরম ভাবতাম। ওদের কাছে কিন্তু অনেকের সঙ্গে থাকাটা মজা নয়, ওদের কাছে একা থাকাটা, নিজের সঙ্গে থাকাটাই মজা। এবং ইদানিং আমার ভীষণভাবে মনে হচ্ছে যে সোশ্যাল মিডিয়া বা সমাজ মাধ্যম যেরকম এটার পিছনে কাজ করছে, তেমনি মানুষের নিজেদের সামাজিক প্রবণতাও হয়তো সোশ্যাল মিডিয়াকে প্রভাবিত করছে। এবং সেইটার সমাধান হিসাবে আমরা হয়তো এই সোশ্যাল মিডিয়া ব্যাপারটা তৈরি করেছি, যে আমরা যেহেতু আমাকে একটা আলাদা শহরে একা থাকতে হচ্ছে, পরিবারের থেকে আলাদা একা থাকতে হচ্ছে, আমার ছোটবেলার বন্ধু বান্ধবদের কাছে আমি ফিরে যেতে পারছি না, তাহলে আমি কি করব? তখন আমি আশ্রয় করছি ওই সমাজ মাধ্যমটাকে, এবং ওটাই তখন হয়ে উঠছে আমার সমাজ, আমার পৃথিবী। কেননা আমি সন্ধ্যেবেলা বাড়ি ফিরে এসে পাড়ার বন্ধুদের সাথে গল্প করতে যেতে তো পারবো না, সবটাই নতুন। তাহলে আমি ওই সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে যদি পুরনো বন্ধু খুঁজে কয়েকটা কথা বলতে পারি, এবার দেখা গেল সেই পুরনো বন্ধুদের সঙ্গে আমার ছেড়ে গেছে, আমি তখন আরেকটা কাউকে খুঁজলাম। তাই সবসময় এটা বলা যাবে না যে সমাজ মাধ্যমই আমাদের প্রভাবিত করেছে, আমাদের যে আর্থসামাজিক বাস্তবতা তাও হয়তো সমাজ মাধ্যমকে এরকম হয়ে উঠতে খানিকটা সাহায্য করেছে। দিদি, সোশ্যাল মিডিয়া মানেই এখন কন্টেন্ট, এবং কন্টেন্টের নামে আমরা অনেক সময় দেখছি যে ছোটদের পড়ানোর জন্য কিছু কিছু ব্যক্তি তারা রীতিমতো ক্লাস করছেন, তাহলে অনেক বাচ্চা যারা টিচারদের কাছে পৌঁছতে পারে না পৌঁছচ্ছে, কেউ হয়তো দৈনন্দিন রান্না করছেন, নতুন নতুন রেসিপি দিচ্ছেন। অনেকেই এই সময় যারা নিজেরা কেরিয়ার তৈরি করতে গিয়ে ব্যস্ত ছিলেন, রান্না শেখেননি, এখন একা আছে, মেয়েরা রান্না শিখে নিচ্ছে, ছেলেরাও শিখছে। আবার একই সঙ্গে আমরা এটাও দেখছি কন্টেন্টের নামে রীতিমতো রাত পোশাক বা ঘরোয়া পোশাক পরে ভাতের থালাখানি নিয়ে একজন মহিলা বসে পড়লেন, এবং তার থালায় কি আছে সেটা বিচার্য না হয়ে কমেন্ট বক্স জুড়ে তার অশালীন পোশাকখানি নিয়ে মন্তব্য এবং কুমন্তব্যের ঝড়। ওই মহিলা কিন্তু কিছুই বলছেন না, কারণ তিনি জানেন যত কমেন্ট তত তার রিচ বেশি। অর্থাৎ যে কোনো মূল্যেই ভাইরাল হতে হবে, যে কোনো মূল্যে মনিটাইজেশন চাই। এই যে কন্টেন্টের ভালোটা এবং মন্দটা, এই দুইয়ের মধ্যে কোনটার প্রভাব সমাজে একটু বেশি? অর্থাৎ ভালো কন্টেন্টের দিকে নতুন প্রজন্ম বা প্রবীণ যাদেরই কথা বলি আমরা, কোন দিকে সমাজের ইনক্লিনেশন বলে আপনার মনে হয়? প্রাথমিকভাবে তো কন্টেন্ট বানানোর জন্য তার একটা ভাষার দক্ষতা লাগবে, তার একটা শিল্প সংস্কৃতি সম্পর্কে সাধারণ জ্ঞান লাগবে, সেগুলোর জন্য তো তাকে একটু পড়াশুনো করে সঠিক তথ্য নির্বাচন করে তবেই দিতে হবে। তো সেটা তো একটুখানি শ্রম সাপেক্ষ, সময় সাপেক্ষ। এবার যদি আমি এমন একটা কাজ করি যেটার জন্য আমার কোনোই কিচ্ছু শ্রম দিতে হচ্ছে না, অথচ যেটা আপনি এক্ষুনি বললেন যে প্রচুর রিচ বেড়ে যাচ্ছে এবং আমি সেখান থেকে টাকা রোজগার করে ফেলছি, তখন একটা প্রবণতা হয়তো দেখা দিচ্ছে যে আমি ওটাই করি, যেখানে আমাকে বেশি পরিশ্রম করতে হবে না, কিছুই দক্ষতাও আমার লাগবে না, আমি একটা অত্যন্ত সাধারণ ঘরোয়া পরিস্থিতিকেই বিক্রি করে ফেলবো। এটার খুবই ধ্বংসাত্মক একটা পরিণামের সম্ভাবনা আছে। এই জায়গাটাই আমার মনে হয় যে রাষ্ট্রের তরফ থেকে এবং সমাজের তরফ থেকে কোথাও থেকে একটা বাধা সৃষ্টি করতে হবে, যে যে কোনো কন্টেন্ট রিচ পাবে না, রিচের ব্যাপারে কোথাও সেইখানে একটা প্রতিবন্ধকতা থাকতে হবে, এবং দেখতে হবে যে যে কন্টেন্ট সত্যি সমাজের পক্ষে মঙ্গলজনক এবং সমাজের জন্য কার্যকরী, সেই কন্টেন্ট রিচ পেলে তবেই টাকা যাবে। আর যে কোনো রকম কন্টেন্টের ওপরে কিন্তু একটা নিষেধাজ্ঞা জারি হওয়া প্রয়োজন বলে আমার মনে হচ্ছে, তা নইলে জিনিসটা হাতের বাইরে ক্রমাগত চলে যেতে থাকবে। আমাদের শ্রোতা বন্ধুদের আরো একবার বলি, যারা একটু পরে টিউন করেছেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, আপনারা শুনছেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পডকাস্ট। সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং নানান বিষয় নিয়ে কথা হচ্ছে আজ। স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজকর্মী এবং শিক্ষাবিদ মঞ্জির ঘোষ। দিদি, এবারে আসবো যে বিষয়টাতে,
অর্থাৎ আমাদের হাতে ফোন থাকার জন্য আমরা প্রত্যেকেই কিন্তু মতামত দিতে পারছি, এবং এই কারণে যারা প্রথিতযশা সেলিব্রিটি যারা, তারা কোনো একটি গান গাইলেন, তারা কোনো একটি বক্তব্য রাখলেন, যিনি গান তিনি হয়তো কোনো কারণে তার ভালো লেগেছে, তিনি নাচ করেছেন, সঙ্গে সঙ্গে সেখানে রীতিমতো ট্রোলিং শুরু হয়ে যায়, এবং ট্রোলিং এমন একটা জায়গায় পৌঁছয় আমরাই ভাবি যে মানুষটাকে বলা হচ্ছে তিনি সহ্য করছেন কিভাবে। ট্রোলিং এর ইম্প্যাক্ট যে ভুক্তভোগী রয়েছেন তাদের উপরে কতটা পড়ে? তাদের উপরে তো সাংঘাতিক মানসিক চাপ একটা তো অবশ্যই তৈরি হচ্ছে, এবং যারা করছেন তাদের মধ্যেও একটা দায়িত্বজ্ঞানহীনতাটা সাংঘাতিক পরিমাণে বেড়ে যাচ্ছে। যে তারা যেহেতু ভাবছেন যে আমি যা ইচ্ছা বলে দিতে পারি এবং তার জন্য আমার কোনো বাধা নেই এবং আমাকে কেউ কোনো রকমভাবে শাস্তি দিতে পারবে না বা কিছুই বলতে পারবে না, তখন যেটাকে আমরা সমাজতত্ত্বের ভাষায় বলি যে মব মানসিকতা, যে একটা ভিড়ের মধ্যে মুখ লুকিয়ে আমি যা ইচ্ছা বলতে পারি, পাথর ছুঁড়তে পারি, গালাগালি দিতে পারি, আমাকে আলাদা করে কেউ চিনে নিতে পারবে না। এখানেও সেই মানসিকতাটা কাজ করছে, এবং দিনে দিনে তারা নিজেরা দায়িত্বজ্ঞানহীন হয়ে পড়ছেন। যেরকম আমি সমাজ মাধ্যমে বলছি, বাস্তব জীবনেও হয়তো আমি বলে ফেলছি, বিরক্তিটা আমি খুব উচ্চকিতভাবে প্রকাশ করে ফেলছি। আর আরেকদিকে যাদের নিয়ে কথাগুলো বলা হচ্ছে, সে তারা সেলিব্রিটি হন, তারা অন্য কেউ হন, শিক্ষাবিদ হন, রাজনৈতিক নেতা হন, যেই হন, তিনি কিছু করার আগে বা কিছু বলার আগে তার মধ্যে কিন্তু একটা ভয় কাজ করছে যে আমি এটা করব, তারপরে সমাজ মাধ্যম হয়তো আমার উপরে রেড়ে করে ছুটে আসবে। বা আগে যেমন আমরা জানতাম একজন বড় মানুষ, গুণী মানুষ, তিনি প্রণম্য এবং তিনি আমার থেকে অনেক দূরে, যার জন্য তারকা কথাটা বা স্টার কথাটা এসেছিল। কিন্তু এখন তো কেউ আমার থেকে দূরে নয়, আমি সবার সবকিছু কাছ থেকে দেখতে পাচ্ছি, একদম হাতের মুঠোয়। যে আমি যে কোনো একটা মানুষ সম্পর্কে যা তা বলতে পারছি, তার ব্যক্তিগত জীবনের সব খবর আমি জোগাড় করে ফেলতে পারছি। এই দূরত্বটা কমে যাওয়াটাও আমার মনে হচ্ছে যে একটা খুবই শঙ্কার কারণ। তার কারণ যে মানুষরা শিল্প চর্চা করছেন, সঙ্গীত চর্চা করছেন, আমাদেরকে ভালো কিছু দিচ্ছেন, তারা যদি আমাদের খুব ঘরোয়া হয়ে ওঠেন, তাহলে তারা যে ভালোটা দিচ্ছেন সেই নির্যাসটা আমরা কিন্তু নিতে পারবো না। তখন হয়ে যাবে যে তাদের আরও পিছনে কি রয়েছে, কি গল্প রয়েছে, সেটাই আমরা খুঁজতে থাকবো, এবং তার যে সত্যিকারের অবদান, সেই অবদানটার কথা হয়তো আমরা খেয়ালই রাখবো না। সেই জিনিসটা একটা সমাজের জন্য খুব ক্ষতিকারক এবং সমাজকে ক্রমশ দুর্বল করে দেবে। যে পুরো সমাজটা যদি একটা ভিড়ের মতো হয়ে যায়, একটা মবের মতো হয়ে যায়, যে যারা যে কোনো রকম সিদ্ধান্ত নিজের ইচ্ছা মতো নিয়ে নিচ্ছে এবং কেউ তাদের ধরতে পারছে না। সমাজ তো তৈরি হয়েছিল এই জন্যে না, যেখানে খানিকটা নিয়ন্ত্রণ থাকবে, সবাই সবার কথা ভাববে, একজনের অসুবিধাতে অন্যজন অসুবিধা বোধ করবে, একটা মায়া মমতা তৈরি হবে। সেই সমস্ত যে সুকুমার বৃত্তিগুলো মানুষের, তার একটা চর্চা, সেটা সমাজই করিয়ে দেবে। তো এই যে আমরা ভাবতাম না, হ্যাঁ ঠিক, যে তাতে অনেক ক্ষতি অনেক সময় হয়েছে, কেননা সমাজ তখন জানতো না যেটা করতে হয় না। যেরকম এই যে মেয়েদেরকে বন্ধ করে রাখা, রাত হলে দেরি করে ফিরছে, কোথায় যাচ্ছে, এই নিয়ে একটা আলোচনা, এগুলো নিশ্চয়ই ক্ষতিকারক ছিল। কিন্তু আবার এতে খানিকটা আমরা সমাজের চারপাশের প্রতিবেশী সকলের কাছ থেকে কিছু কিছু জিনিস শিখতেও রাজি ছিলাম, শিখতে পারতামও। এখন আমরা কেউ কাউকে পরোয়া করি না। এই যে বেপরোয়া মনোভাবটা, সেইটা কিন্তু এইটার থেকে আসছে, যে আমি যেখানে সেখানে যা ইচ্ছা বলে দিতে পারি এবং আমাকে কেউ বাধা দেবে না। আর যে সমাজ বাধা দেবে, আমি সেই সমাজকে ছেড়ে বেরিয়ে যাব। আমি তখন একটা আবার অন্য সমাজে ঢুকে পড়ব, কেননা সমাজ জিনিসটাই আমার কাছে এখন আর একটা বাস্তব কিছু নয়, সেটা একটা ভীষণভাবে আনরিয়াল, অবাস্তব, একটা বানানো একটা সমাজ। সেই জন্য আমারই হাতে বানানো, আমি যখন খুশি ভেঙে দেব, যখন খুশি বদলে দেব, যখন খুশি যেদিকে খুশি চলে যাব। এই বেপরোয়া ভাবটা কিন্তু সমাজের জন্য কখনোই ভালো নয়। দিদি, এবারে আসবো একটু ভাষার দিকে। অর্থাৎ এই যে আপনি বলেন ভিড়ের মধ্যে মিশে যাওয়া, যেখানে 2.3K অর্থাৎ প্রায় 2300 মানুষ কমেন্ট করেছে, তার মাঝখানে আমি একখানি কি কমেন্ট করলাম, আমার পাড়া পড়শি চেনাশোনা লোক তো দেখতে আসছে না। সেখানে যে ভাষাগুলি প্রয়োগ করা হচ্ছে, সেই মানুষটি হয়তো তার পরিবারের সঙ্গে যখন থাকবেন বলবেন না, অফিসে বলবেন না, তার সন্তানদের সামনে বলবেন না। তাহলে যে মানুষটি পরিবারের সামনে, তার কর্মক্ষেত্রে, বাসে ট্রেনে একভাবে বেঁচে আসছেন,
তাহলে কি বুঝবো সেটা সম্পূর্ণ তার মুখোশ? যখনই একটু সুযোগ পেলেন যে তখন এত কদর্য ভাষায় তিনি কমেন্ট করছেন, এটা কি মানুষের একটা সুপ্ত ধারা যেটা এখন সুযোগ পেয়ে প্রকাশ পাচ্ছে, নাকি এটা আমাদের এই অসহিষ্ণুতা এবং ক্রমশ এটা যুগের সঙ্গে এটা আসছে মানুষের মধ্যে? আসল কথা, মানুষের কতগুলো একেবারে বেসিক ইনস্টিংক্ট আছে। আমরা কি করি, যত পরিশীলিত হই, যত সভ্য হতে থাকি, মানে সমাজের উপযুক্ত হতে থাকি, তত আমরা সেটাকে পরিশীলিত করি এবং নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসি। কিন্তু ভেতরে তো সে আছে, তো সেইটাকে মানুষ হিসাবে আমরা কি করছিলাম, যে একটা বৃহত্তর সমাজের সাহায্যে আস্তে আস্তে নিজেদেরকে পরিশীলিত করছি, কিন্তু ভেতরে তো ওগুলো ছিলই। এবারে যখন কিনা আমার পরিশীলনটা আমার অপরিহার্য, তখন আমি ওটাকে চাপা দিতে দিতে একদিন হয়তো ওটা সত্যিই চাপা পড়ে যায়, একেবারেই অবদমিত হয়ে নিশ্চিহ্ন হয়ে যায়। কিন্তু যখন আমার সুযোগ আছে যে আমি খানিকটা বার করতে পারবো, তখন কিন্তু আমার ওই যে ভিতরের একদম প্রবৃত্তিটা সেটা বেরিয়ে আসে। এবং এই যে খারাপ ভাষা ব্যবহার করা, একটা মানুষকে জঘন্যভাবে সমালোচনা করা, এইটা কিন্তু আমার ওই প্রবৃত্তিটারই প্রকাশ। সুতরাং প্রবৃত্তিটা ছিল না তা কিন্তু নয়, কিন্তু সমাজ সেটাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে চাপা দিতে সক্ষম হচ্ছিল। দেখো, এই কথাটাও তো খুব হয় এখন না, যে নিজের জন্য বাঁচো, এই কথাটা তো আমরা খুব বলি আজকাল না। এইটা একদিকে ভালো, কিন্তু কতটা, কোনো কিছুরই তো বাড়াবাড়িটা খুব ভালো নয়। এবারে আমি নিজেকে ভালোবাসার চোটে আর কাউকেই ভালোবাসলাম না, তখন তো সেই ক্ষতিটা আমার হচ্ছে, একটা ক্ষত তো তৈরি হচ্ছে। ঠিক সেই জিনিসটাই এখানে ঘটে, যে আমি আমার ভেতরের যে কদর্যতা, যেটাকে আমি ঢাকা চাপা পরিয়ে রেখেছিলাম, সেটাকে আমি এখানে বার করে দিচ্ছি। এবং হয়তো সেটা এক ধরনের সাহিত্যে বা শিল্পে যে একটা পার্গেটিভের কাজ করছে, মানে আমার ভেতরের কিছু কিছু কলুষতাকে বার করে দিচ্ছে। আবেগের বহিঃপ্রকাশটাও প্রয়োজন, এবং সেই প্রয়োজনটাকে আমরা যারা পরিশীলনটাতে বিশ্বাস করি, সেটাকে আমরা কিছুতেই বেরোতে দেব না না। এবং সেই না বেরোতে দেওয়াটা আমার এতই অভ্যেস যে কখনোই আমি লিখতে পারবো না ওরকম একটা ভাষা, কারণ ওই ভাষাটা আমি শিখিনি, আমার ভেতরেই আসেনি। কিন্তু অনেকের ভেতরেই স্বাভাবিক প্রবৃত্তিটা আছে, একটু সুপ্ত অবস্থায় থাকলেও আছে, তো সেটা বেরিয়ে চলে আসছে। এবার যার উপরে বেরোলো তার তো চরম ক্ষতি হলো, কিন্তু যার বেরিয়ে গেল, জানি না, মনস্তত্ত্ববিদ হয়তো বলবেন তার উপকারী হলো, তার খানিকটা বেরিয়ে গেল, তার বেরোনোর প্রয়োজন ছিল, সে অন্য জায়গায় পাশের বাড়ির প্রতিবেশীকে দাঁড়িয়ে বলতে পারছে না, কিন্তু একটা অপরিচিত লোককে বলে দিল। এই জন্যই তো আসলে সমাজ, যে তোমাকে একজন ব্যক্তি মানুষকে গড়ে পিটে সুন্দর একটা মন তার তৈরি করে দেবে। সেখানে কি সমাজের ভুল হতো না? হতো, কিন্তু সেই ভুল সহই সমাজ একটা দায়িত্ব পালন করত। কিন্তু এই সোশ্যাল মিডিয়ার যে সমাজ, সে তো কোনো দায়িত্ব পালন করছে না, দায় নেই, কোনো দায়িত্ব নেই। এই যে নবীন প্রজন্ম, ইয়াং জেনারেশন একেবারে, যারা এখন যারা আলফা, তাদের মধ্যে এই রিলস বানানোর অনেকেই এটিকেই কেরিয়ার অপশন বানিয়ে নিচ্ছে, এবং তার জন্য রেল লাইনের উপরে কখন গান গাইতে গাইতে নাচ করতে করতে কখন যে ট্রেনখানি এসে গেল দেখতে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ মৃত্যু পর্যন্ত পরোয়া হচ্ছে না, এতটাই সেখানে তারা ডেসপারেট হয়ে যাচ্ছে। তাহলে কি সত্যি এই রিল বানানোর মাধ্যমে যে ইনকামের একটা রাস্তা, সেই রাস্তার ভবিষ্যৎ আপনার কি মনে হয় কতটা আছে, বা তার প্রভাব কতটা পড়ছে এই সময় ছেলে মেয়েদের মধ্যে? এটার দুটো দিক আমি বলতে চাই। একটা হচ্ছে যে এই যে রিল বানানোর প্রবণতা, সেই প্রবণতাটাকে আমরা হয়তো এক্ষুনি আর থামাতে পারবো না। তার কারণ সমাজ যেদিকে যেতে থাকে সেদিকটায় সে যাবেই। তাহলে আমাকে কি করতে হবে, ওইখানটায় বাচ্চাদের সাথে মিশে কথা বলে দেখে বুঝতে হবে যে তোমরা রিল বানালেও তার জন্য দক্ষতা লাগে। ভালো রিল বানাও, যেরকম ধরো একটা জিনিস হচ্ছে যে গান, কিছু নবীন প্রজন্ম অপূর্ব পুরনো গান গেয়ে গেয়ে শোনায়, রবীন্দ্রনাথের গান আবার ফিরিয়ে আনছে, সুন্দর নাচছে, ফুল দেখাচ্ছে, বাগান দেখাচ্ছে,
সেটা তো ভালো জিনিস, কিন্তু সেটাই বুঝতে হবে যে কুশ্রী আর সুশ্রীর মধ্যে তফাৎটা করতে শেখো, সেটাই শিক্ষা। এবং শিক্ষার কিন্তু কোনো বিকল্প নেই যে কিচ্ছু না শিখে আমি একটা নাম করে ফেলবো, আমাকে সবাই চিনবে, সবাই ভালোবাসবে, এটা হয় না। দ্বিতীয় যেটা তাদের বোঝাতে হবে যে শুধু সবাই তোমাকে চিনলো এটাই তুমি চাও, না তোমাকে একজন ভালো বলে চিনলো সেটা তুমি চাও। তোমাকে নিয়ে সবাই হাসাহাসি করলো, ও তো এই বলেছে, ও তো তাই বলেছে বললো, আর তোমার রিচ বেড়ে গেল, সেটাই কি তুমি জীবনে চাও? নাকি তুমি সত্যি একজন সবার কাছে প্রিয় মানুষ হয়ে উঠতে চাও? সু এবং কুয়ের মাঝের ফারাকখানি এ তো শুধু আমাদের সময় না, যখন থেকে গুরুকুল ছিল তখন থেকেই শিক্ষক শিক্ষিকারা শিখিয়ে আসছেন। আমরাও আমাদের মতন ছোটবেলায় শিখেছি, এখনো যারা স্কুলে যাচ্ছে তারাও শিখছে। তাহলে কি তাদের মধ্যে সু এবং কুয়ের মধ্যে এই ফারাকটুকু করে দেওয়ার মতন শিক্ষকের অভাব হচ্ছে? তাহলে কি এই প্রজন্মের অভিভাবক বা এই প্রজন্মের শিক্ষক শিক্ষিকারা, আমরা যারা বড়রা, আমরা কি তাহলে কোথাও ব্যর্থ হয়ে যাচ্ছি ওদেরকে সু আর কুয়ের ফারাক বোঝাতে? খানিকটা তো হচ্ছি, মানতেই হবে। আর এই আলোচনাটা আবার একটা অনেক বিরাট আলোচনার দরজা খুলে দিচ্ছে, সেদিকটায় আর তো যাওয়ার আমাদের নিশ্চয়ই এখন সময় হবে না। কিন্তু এইটুকু আমি অবশ্যই বলবো যে যখন সু আর কু আমরা শেখাই তখন কিন্তু আমাদের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে শেখাতে হয়, সেইটা আমরা করছি না। মানে যখন এটা ভালো আর এটা খারাপ কারণ বাচ্চাকে শেখাচ্ছি, তখন কিন্তু তার বাস্তবতার পরিপ্রেক্ষিতে সেই উদাহরণ দিয়ে সেই সময়ের মধ্যে দাঁড়িয়ে তাকে শেখাতে হবে। তখন যদি আমি একটা ভীষণ আইডিয়াল, একটা খুব আদর্শ কথা বলি যেটা কিনা আমার ছোটবেলায় আদর্শ ছিল, তাহলে কিন্তু সেটা ওইখানে যাবে না। শুয়ার কুটা শেখাতে যেটা আমরা এক্ষুনি বললাম যে রিল বানাও, কিন্তু বানাবার সময় তোমার ভালো আর মন্দের ফারাক করে দেখ, এইভাবে বানা, তাহলে এটা আরো সুন্দর হবে। কিন্তু আমি যদি এক বাক্যে বলে দিই যে আদৌ রিল বানাস না, আমাদের ছোটবেলাকার মতন তুই আকাশের দিকে তাকিয়ে গান শোন, তাহলে কিন্তু সেই সুটা ওর আর শু নেই। সমাজ সবসময় যখন যেদিকে যেতে থাকে তার ভেতরে আবার নতুন সু আর কু তৈরি হয়। সেই নতুন সু আর কুটা বড়দের শিখতে হবে আগে, তারপরে সেটাকে বাচ্চাদের মতো করে তাদেরকে দিতে হবে। সেই জায়গাটায় আমরা কোথাও একটা ভুল করছি, এবং হয়তো আমরা এতই বেশি স্রোতে গা ভাসিয়ে দিচ্ছি যে একটু ঠান্ডা হয়ে বসে কিটা পরের প্রজন্মকে দেব সেটা নিয়ে আর ভাবছি না। আরো একবার মনে করিয়ে দিয়ে আমাদের শ্রোতা বন্ধুদের যে আপনারা শুনছেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পডকাস্ট। সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং নানান বিষয় নিয়ে কথা হচ্ছে আজ। স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজকর্মী এবং শিক্ষাবিদ মঞ্জির ঘোষ। দিদি, আলোচনা প্রায় শেষের দিকে। এবারে আরো একটি বিষয় আসবো, যেটা হলো ডেইলি ব্লগিং। অর্থাৎ কিনা আমরা দেখেছি সকাল থেকে উঠেই তিনি হাতে ব্রাশখানি নিয়ে বললেন, এই যে আমি ঘুম থেকে উঠলাম, আমি এবারে ব্রাশ করব, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই পেস্ট লাগালাম, এই বলে যে শুরু হলো তার। পরবর্তীতে সারা দিন যাবত তিনি তার পুরো জীবনটাকে তিনি পুরো বিশ্বের সামনে তুলে ধরছেন। এমনকি তার সন্তানকে কি খেতে দিচ্ছেন, বাচ্চাটি খেতে খেতে হাত দিয়ে তার মুখে টুকে, একদম ছোট বাচ্চা নিজের হাতে খেতে খেতে তার গোটা মুখে নাকে মাখিয়ে ফেলেছে। সেই মা তক্ষুনি তাকে পরিষ্কার না করে বরং ওই ভিডিও বানাতে বানাতেই রীতিমতো জ্ঞান বর্ষণ করছেন যে বাচ্চাকে নিজের হাতে কেন খেতে দেওয়া অভ্যেস করাতে হয়। সেখানে আগে আশু কর্তব্য কিন্তু মায়ের আগে বাচ্চাটির নাকটা পরিষ্কার করা, চোখটা পরিষ্কার করা। আমরা ঠিক যেমনটা থাকি তেমনটা সবাইকে দেখাতে চাই না, কিন্তু এখন মানুষ চাইছেন, কেউ তাকে জোর করছে না। সে নিজেই নিজের বাড়ির আনাজ কানাজ সর্বত্র ক্যামেরাখানি ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে দেখাচ্ছেন, পুরোটাই এক্সপোজ করে দেওয়া। এই লাজ শরম আড়ালগুলো সরে যাচ্ছে। মানে সমাজ এক্ষেত্রে কিভাবে ভাবছে বিষয়টাকে, বা কেন এটা ঘটছে? মানে যেটা এতদিন হতো সেটা এখন আর হচ্ছে না, তাহলে কি মানসিকতা কাজ করছে এর পিছনে? আমার বারবারই মনে হয় যে সমাজ বলে যে ব্যাপারটা ছিল সেটা তো ঘরের ভেতরেও ছিল, যে একটা পরিবার, সেখানে বেশ কয়েকজন মানুষ আছে, তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে, আলোচনা হচ্ছে, এই যে বাচ্চাকে কেন আমি ঠিকভাবে খাওয়াবো সেটাও তাদেরকে আমি বলতে পারতাম। এখন এই যে একটা সময় আমরা ভাবলাম আমরা সবাই একা থাকবো এবং আমরা কারুর সঙ্গে থাকবো না ভাগ করে, কিন্তু মানুষের ওই যে প্রবৃত্তির মধ্যে একটা প্রবৃত্তি কিন্তু সামাজিকতা। তার যে সামাজিক
হয়ে ওঠার ইচ্ছে, সেই ইচ্ছেটাও কিন্তু তার ভেতর রয়েছে। ঠিক। এদিকে সে স্বাধীন হব, একা থাকবো, ভালো থাকবো করতে গিয়ে একা। তাই জন্য আমার মনে হয় এই একাকিত্বটার থেকেই আমার মনে হয় সারাক্ষণ ইচ্ছে করে কথা বলি, দেখাই, আমি এই করছি, আমি তাই করছি। করতে করতে তো মাত্রাজ্ঞানহীনতা একটা আলাদা দিক, মানে কিছু মানুষের ক্ষেত্রে মাত্রাজ্ঞানটা আর থাকে না। কিন্তু শুরুটা আমার মনে হয় এখান থেকে, যে আমি আমার জায়ের সঙ্গে কি আমার শাশুড়ির সঙ্গে কি আমার ননদের সঙ্গে যেটা ভাগ করে নিতে পারতাম, এখন আমি সেটা পাচ্ছি না। তো আমি যাই করতে চাইছি, সে ঝগড়া থেকে শুরু করে আর আদর পর্যন্ত সবটাই আমি চাইছি আর কেউ একটু দেখুক। ভেতরের ইনস্টিংক্টটা বোধহয় এটা, যে আমি সমাজের কাছে পৌঁছতে চাই, সমাজকে আমার নিজেকে দেখাতে চাই, সমাজের সঙ্গে আমি জুড়ে থাকতে চাই। অথচ আমি বাস্তব মানুষদের সঙ্গে থাকতে গেলে যে হ্যাপা, ওইটা নিতে চাই না। কেননা সেটার সঙ্গে থাকতে গেলে তো তাদের জন্য আমায় কিছু করতে হবে, তাদের মতামতের সঙ্গে আমায় মানাতে হবে, ওই অংশটা আমি বাদ দিতে চাই। অথচ আমি সমাজের সঙ্গে থাকতে চাই। সেটা করতে গিয়ে আমার মনে হয় এই যে বেআব্রু হয়ে যাওয়া, সেইটার কথা মনেই থাকছে না, যে আমি যে আমার একেবারে ঘরের ব্যক্তিগত পরিসরটা মানুষের সামনে খুলে দিলাম, ওই কথাটা আমার মনেই নেই বোধহয় তখন। এবং এই যে সামাজিক স্বীকৃতি পাওয়ার একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটাই আমাদেরকে তাড়িয়ে বার করছে বলে আমার মনে হচ্ছে। দিদি, এবারে একটু আসবো যে এতক্ষণ ধরে আমরা যতটা আলোচনা করলাম তার মধ্যে বেশিটাই কিন্তু নেগেটিভ। তাহলে কি এর কোনো পজিটিভ দিক নেই? এই যে সোশ্যাল মিডিয়ায়, সামাজিক মাধ্যমের এত রকম দিক, ব্লগিং, ট্রেন্ডিং হওয়া, নানান কন্টেন্ট, তেমন কি কিছুই নেই নাকি কিছু আছে? একটু জানতে চাই। না, আমরা যতক্ষণ আলোচনা করছি প্রত্যেকটা আলোচনার মধ্যে থেকেই কিন্তু আমাদের কোথাও না কোথাও আমরা তার একটু ভালো দিকটাও বলে ফেলছি। মানে তার কারণ যেরকম এই যে ধরো আমার একা না থাকতে চাওয়া এবং সেই ইচ্ছাটা পূর্ণ হওয়া, সেটা তো অবশ্যই একটা ভালো দিক, যে আমি একা থাকতে চাই না, মানুষের সঙ্গে মিশতে চাই, অথচ তাদের নিয়ে যেসব অন্য অসুবিধাগুলো সেটা এড়াতে চাই, সেটা আমি করতে পারছি, সমাজের আর কটা মানুষের সাথে মিশতে পারছি। দ্বিতীয় যেগুলো ভালো বিষয়, যেরকম এক্ষুনি আমরা বললাম যে গান বা একটা ফুলের বাগান কেউ করেছে, ভালো পুরনো রান্নার রেসিপি বলছে, সেগুলো তো নিশ্চয়ই ভালো জিনিস, যেগুলো আমরা জানতে পারছি, দেখতে পাচ্ছি। আসল কথাটা হচ্ছে সব কিছুর মধ্যে অনন্ত ভালো আছে, অনন্ত খারাপও আছে। এবার আমি ব্যক্তিগতভাবে ভালোটাকে রাখবো আর খারাপটাকে নেব না। আমরা যদি ওই ডেলি ব্লগিংগুলো না দেখি, বারবার এড়িয়ে যাই, তাহলেই ওগুলো বেশি রিচ পাবে না। তো সেই দায়িত্ববোধটা আমার ভিতর থাকতে হবে। এবার কিভাবে থাকবে, সেইখানেই যে কথাটা আমরা বললাম যে ছোটদের এই ভালো আর মন্দের শিক্ষাটা দিতে হবে। এইটাই বাস্তব মেনে নিয়েই তার ভেতর থেকে কোনটুকু ভালো কোনটুকু খারাপ আমরা বাছিয়ে সেটা করতে হবে। আর যারা বড় হয়ে গেছি তাদের আরও সচেতন হতে হবে যে সমাজ আমাকে যেটা দিয়েছিল আমার ছোটবেলায়, তার কি সবটাই খারাপ ছিল, তার কি কি ভালো ছিল, সেটা মনে করে এই সমাজের সঙ্গে তার বিশ্লেষণ করে সেই অংশটা ওদের মধ্যে দিতে হবে। এবং আমার মনে হয় এই পুরো দায়টা কিন্তু আমাদের শিক্ষিত সমাজে, যারা উঠে আসছে একদম নতুন প্রজন্ম বা যারা পড়াশোনা অত জানে না, তারাই এগুলো বেশি করছেন। কিন্তু আমরা তো শিক্ষিত মানুষ, আমরা তাদের জন্য কি করছি? আমরা কি তাদের একটা বিকল্প কিছু দিচ্ছি যে তোমরা এটা করো না, এটা করো, এইটা দেখো না, এইটা দেখো? সেই শিক্ষাটা কি আমরা দায়িত্ব নিয়ে দিচ্ছি? যদি আমরা দায়িত্ব নিই এবং আমরা সবাই মিলে সচেতন হয়ে তাদের সবাইকে সঙ্গে নিয়ে এই সময়টা পার করি, আমার তখন মনে হয় যে সমাজ মাধ্যম কোনো বিপজ্জনক বিষয় হয়ে উঠবে না। তাই যেন হয়, কারণ সমাজ মাধ্যম বর্তমানে অপরিহার্য, এটুকু বোঝা গিয়েছে। সুতরাং তার ভালোটুকু বেশি বেশি আমরা সামনে যাতে নিয়ে আসতে পারি, এবং খারাপ তো থাকবেই, কিন্তু তাকে যতটা পারা যাক দূরে রাখা যাক, এই প্রয়াসটুকু যাতে সবার মধ্যে থাকে। ভারী সুন্দর করে আমাদের বুঝিয়ে বললেন দিদি এতক্ষণ। অনেক ধন্যবাদ। আবার নিশ্চয়ই কোনোদিন আপনার সঙ্গে কথা হবে। তোমাকে অনেক ধন্যবাদ এরকম একটা বিষয় উত্থাপন করার জন্য, আলোচনা করার জন্য। এতক্ষণ আমরা কথা বললাম বিশিষ্ট সমাজকর্মী এবং শিক্ষাবিদ মঞ্জির ঘোষের সঙ্গে। সমাজ মাধ্যম এবং তার এই যে নানান দিকে চাল চলন, তার কিছু ভালো কিছু খারাপ, সবটার প্রভাব সমাজের উপরে কি। অনেকটা সুন্দর সময় কাটালাম দিদির সঙ্গে, বুঝলাম অনেকটা। আসুন না দিদি, শেষ কথাগুলো আমরা একটু মানার চেষ্টা করি, একটু চেষ্টা করি এই সমাজটাকে আরও একটু ভালো করার লক্ষ্যে সমাজ মাধ্যমকে ব্যবহার করা।
নিজেরা যেন ব্যবহৃত হয়ে না পড়ি, এইটুকু খেয়াল রাখলেই হবে। ভালো থাকবেন সকলে। নমস্কার।